Brahma
মারুতি রূপ দীনা। পূর্ব ও পশ্চিম, বিজ্ঞান ও আধ্যাত্মবাদ, আদর্শ আচরণ এবং রাষ্ট্রীয় আন্তর্জাতিকতাবাদের এক অনুপম মেলবন্ধন। তিনি ভারতবাসীর শিরায় উপশিরায় আজও বিরাজমান। তার আদর্শ, তার ব্যক্তিত্ব আজও প্রাসঙ্গিক। আজ যে আমার বক্তব্যের বিষয় স্বামীজির আদর্শের জনগণ, তা খুবই প্রাসঙ্গিক এবং বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদের জানতে হবে স্বামীজি জনগণ কাদের বলেছেন। স্বামীজি কি এখানে জনগণ বলতে উচ্চবিত্তদের বুঝিয়েছেন, সেই স্বার্থান্বেষী সন্ন্যাসীদের বুঝিয়েছেন, সেই লোভী ব্যবসায়ীদের বুঝিয়েছেন? না, এখানে স্বামীজি জনগণ বলতে সেই নিম্নবর্ণ, সেই দরিদ্র, সেই মূর্খ, অস্পৃশ্য, অনগ্রসর জাতিকে বুঝিয়েছেন, যারা ভারতীয় সমাজের মেরুদণ্ড, যাদের ছাড়া সমাজ বহমান নয়, যারা এই সমাজের স্তম্ভ, তাদেরকে স্বামীজি জনগণ বলে সম্বোধন করেছেন। তাদেরকে আমরা আধুনিক ভাষায় বলে থাকি মেহনতি মানুষ, শ্রমজীবী। স্বামীজি তাদের কথা বলেছেন। স্বামীজি তাদের উন্নয়নের পূর্বে, তাদের উন্নয়ন কীভাবে সম্ভব সেটির আগে তাদের অবনমনের কারণ আমাদের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে তাদের মধ্যে আত্মমর্যাদাবোধ, সঙ্গবদ্ধতা এবং শিক্ষার অভাব, তাই তাদের আজ এই দুর্দশা, তাদের তাই আজ এই পরিণতি যে তারা সবসময় নিম্নে বহন করছে, নিম্নতার দিকে যাচ্ছে, তাদের উন্নতি হচ্ছে না। তাই স্বামীজি প্রথমত তাদের অবনমনের কারণ ব্যাখ্যা করেছেন এবং তাদের উন্নতির পথে তার শাশ্বতবাণী দিয়েছেন। স্বামীজি বলেছেন যে সমাজের শক্তির উৎস হচ্ছে জনগণ, তাই জনগণের উন্নয়ন সর্বোপরি। এই জনগণের উন্নয়ন ঘটবে কিভাবে, সেই রহস্য স্বামীজি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে এই সমস্যার সমাধান নিহিত আছে সেবায় এবং ত্যাগে। সেবা এবং ত্যাগ এমন দুই দীক্ষা যা যদি সমাজ গ্রহণ করে তাহলে সমাজের সেই নিম্নবর্ণের উন্নতি সম্ভব। এবং এর জন্য স্বামীজি অগ্নিমন্ত্রে দীক্ষিত যুবকদের আহ্বান করেছেন। সে যুবক আমরা, আজ যারা আমরা উপবিষ্ট, আজ যে আমি বক্তব্য রাখছি, সে আমরা যুবক, তাদের আহ্বান করেছেন স্বামীজি। স্বামীজি সেই আহ্বানের সুরটি এভাবে দিয়েছেন, তিনি বলছেন যে আমাদের প্রথম কর্তব্য হবে আমাদের মানসিক দাসত্বের যে লৌহ কপাট সেটিকে ভাঙা, এবং ঠাকুরের যে উপদেশ শিব জ্ঞানের জীব সেবা, সেটি আমাদের করতে হবে। তারই মাধ্যমে জনগণকে শিক্ষিত করতে হবে, তাদের মধ্যে আত্মমর্যাদাবোধ ফিরিয়ে আনতে হবে, তারা যে নিম্নগামী সেই লৌহ কপাট ভাঙতে হবে, তাদের মধ্যে সেই লুকিয়ে থাকা ব্যক্তিত্বকে জাগ্রত করতে হবে, যা তারা পূর্বে গৌরবান্বিত অতীতে ছিল, সেটিকে ফিরিয়ে আনতে হবে। তার কথা স্বামীজি বলেছেন। আমাদের এই দিকে লক্ষ্য রেখে এগিয়ে চলতে হবে। স্বামীজি তাদের শিক্ষার কথা বললেন, কিন্তু এখানে কোন শিক্ষা, কি হবে সে শিক্ষার মাধ্যম, সেটিও ব্যাখ্যা করেছেন স্বামীজি। স্বামীজি বলছেন যে নিরপেক্ষ শিক্ষার কথা, স্বামীজি বলছেন আধ্যাত্মিক শিক্ষার কথা, যে শিক্ষা আমাদের সার্বিক বিকাশ ঘটাবে, যে শিক্ষা আমাদের চরিত্র গঠন করবে, সেই শিক্ষা জনগণের মধ্যে দিতে হবে। সেই ক্রমশ নিম্নতরে যাওয়া সেই মেহনতি মানুষদের দিতে হবে, যাতে তাদের বিকাশ ঘটে। সেই শিক্ষা তাদের আত্মনির্ভরশীল করে তুলবে, সেই শিক্ষা তাদের ব্যক্তিত্বকে জাগ্রত করবে। সেই শিক্ষার কথা স্বামীজি বলেছেন। সেই শিক্ষার দ্বারা তাদের সার্বিক বিকাশ ঘটবে আর্থসামাজিকভাবে, তাদের মানবিক মূল্যবোধ উন্নতির মাধ্যমে, তাদের চারিত্রিক বিকাশের মাধ্যমে, এবং সর্বোপরি যখন তাদের মানববোধের বিকাশ ঘটবে তখন তারা জাগ্রত হবে, সেই শিরদাঁড়াটা তাদের সোজা হবে, তারা নিজের ক্ষমতা বুঝে নেবে, তখন ভারত জাগবে। সে জনগণ না জাগলে কোনোদিনও ভারত জাগবে না। তাই স্বামীজি
সবার আগে সেই জনগণের উন্নতির কথা বলেছেন। স্বামীজি বলছেন যে বর্তমানে কিছু স্বার্থান্বেষী মানুষ আছে যারা সমাজকে জাতিভেদ দিকে নিয়ে যাচ্ছে নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য। কিন্তু স্বামীজি আমাদের এটাও মনে করিয়েছেন যে পূর্বে ভারতের মুনি ঋষিরা জাতি বিভাগ করেছিলেন। জাতিভেদ এবং জাতি বিভাগের মধ্যে পার্থক্য এই যে জাতিভেদ মানুষের মধ্যে অসাম্যের সৃষ্টি করে, কিন্তু জাতি বিভাগ এ হচ্ছে শ্রমের বণ্টন, কর্মপদ্ধতি, যার দ্বারা তৎকালীন সেই অতীত সমাজে নিম্ন থেকে উচ্চ স্তরে মানুষ পৌঁছে যেতে পারত। তাই স্বামীজি বলেছেন যে আমাদের সেই স্থানে ফিরতে হবে, সেই আদিতে ব্রাহ্মণের স্থানে, যেখান থেকে নিম্নে উচ্চতে যাওয়া যেত, যেখানে মানুষের সাম্য ছিল, সেই কথা স্বামীজি বলেছেন। স্বামীজি বলছেন যে এই সনাতনী সাম্যকে আমাদের অবলম্বন করতে হবে। এই সনাতনী সাম্য, যার বাণী, যার আদর্শ চিরন্তন সনাতন, যা স্বামীজি পুনরায় জাগ্রত করতে চাচ্ছেন এই যুব সম্প্রদায়ের মধ্যে এবং যার দ্বারা জনগণের মধ্যে তা পৌঁছবে, সেই সাম্যের কথা স্বামীজি বলছেন। তাই স্বামীজি নতমস্তক হয়ে বলছেন, অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তে যিনি সেই নিঃস্বার্থতা কর্তব্য পরায়ণতা দেখান তিনিই ধন্য। সে তোমরা ভারতের চিরপ্রদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। স্বামীজি প্রথম ব্যক্তিত্ব যিনি শ্রমজীবীদের প্রণাম জানাচ্ছেন, নতমস্তক হচ্ছেন, তাদেরকে আহ্বান করছেন তারা জাগ্রত হোক। স্বামীজি বলছেন যে ব্রহ্মতেজ, ক্ষাত্রবীর্য এবং জাগতিক অভ্যুত্থায় এই হলো মূল মন্ত্র জনগণকে জাগ্রত করার, জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার। অবশেষে স্বামীজিকে যদি আমরা বুঝতে যাই তা আমাদের সাধ্যের বাইরে। ঠিক সেরকমই সূর্যের সামনে যেমন টর্চ লাইট ধরা, সেরকম হবে। তাই স্বামীজিকে আমাদের অধ্যয়ন দরকার। সে অধ্যয়ন প্রথমে যুবদের করতে হবে এবং তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে সে জনগণের মধ্যে। তাহলেই সে স্বামীজির যে আদর্শে জনগণের উন্নয়ন তখনই সম্ভব হবে। অবশেষে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাচ্ছি এবং মহারাজ বৃন্দদের আমার সশ্রদ্ধ প্রণাম। ধন্যবাদ। নমস্কার। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র। হে ভারত, পরানুকরণ পরমুখাপেক্ষা এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরপ্রজ্ঞার স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ,
হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। जयतु विवेकानंद। सुप्रभात आप सभी को, मेरा सादर नमन। आप सभी जयतु विवेकानंद। सुप्रभात आप सभी को, मेरा सादर नमन आप सभी आदरणीय महाराजों एवं गुरुजनों को, और साथ ही मेरा स्नेह भरा नमस्कार मेरे सभी प्रिय भाई बहनों को। आपके इस स्नेहपूर्ण स्वागत से मेरा हृदय अपार हर्ष से भर गया है। आज इस शुभ अवसर पर मैं स्नेहा ठाकुर, आचार्य ब्रजेंद्रनाथ शील महाविद्यालय की छात्री, आप सभी के समक्ष प्रस्तुत हुई हूँ, और इसी प्रस्तुति के साथ मैं आप सभी के साथ इस विशेष समारोह में स्वागत करती हूँ। आज स्वामी विवेकानंद जी के आदर्शों के अनुसार महिला विकास के ऊपर अपने कुछ शब्दों को आपके सामने प्रकाशित करना चाहती हूँ, जो कुछ इस प्रकार है। स्वामी विवेकानंद जी ने शिक्षा को ही सदैव पहली सीढ़ी मानी है विकास की, क्योंकि शिक्षा ही वो बल है जो हर एक व्यक्ति को सबल बनाती है। स्वामी जी कहते हैं कि भारत में दो तरह की बुराइयां सामने आती है, पहली गरीबी और दूसरी औरतों के प्रति हो रही अत्याचार, स्त्रियों पर हो रहा अपमान। वह ऐसा कहते हैं कि अन्य देश जैसे कि अमेरिका इतना विकासशील क्यों है, क्योंकि वहाँ नारियाँ पुरुष के बराबर रहती हैं, पुरुष के बराबर ही कंधे से कंधा मिलाकर चलती हैं। किंतु भारत, जहाँ माता दुर्गा, माँ काली, माँ लक्ष्मी, माँ सरस्वती की पूजा की जाती है, वहीं पर सदैव नारियों का अपमान होता है। उनके विकास व उनके सफल होने की कभी भी कोई कामना व कभी कोई प्रयास नहीं करता है। यह समझना बहुत मुश्किल है कि हमारे देश में इतना अंतर क्यों किया जाता है, जहाँ पुरुषों और महिलाओं के बीच सब एक ही समान है, और वेदांत भी यही घोषित करता है कि एक ही चेतन आत्मा सभी में समाहित है। किंतु उनके उत्थान के लिए कभी कोई प्रयास नहीं करता। हम अपने देश में महिलाओं की स्थिति बेहतर करेंगे, तभी जाकर पूरे देश का कल्याण संभव है, तभी जाकर पूरे देश का उन्नति संभव है। हमारे प्राचीन मान्यताओं में नारी की शिक्षा एवं अन्य क्षेत्रों में पुरुषों के प्रति ही अधिकार प्राप्त थे। फलस्वरूप मैत्री और गार्गी जैसी विदुषी स्त्रियां पैदा हुई, और साथ ही उन्हें सही शिक्षा भी प्राप्त हुआ और उन्होंने सही शिक्षा भी ग्रहण किया। स्वामी जी कहते हैं कि एक पक्षी जब उड़ान भरती है तो उसके दोनों पंख उसके साथ होते हैं। यदि उसके दोनों पंखों में से एक भी पंख अगर कट जाए तो वो उड़ान नहीं भर पाती। उसी तरह हमारा समाज भी पुरुष व स्त्री दोनों को लेकर चलता है। यदि स्त्री पीछे रह जाएंगी तो हमारा समाज भी पिछड़ा हुआ रह जाएगा और कभी भी आगे नहीं बढ़ पाएगा। जहाँ तक भारतीय नारियों का प्रश्न है, एक और हमें सावित्री से सतीत्व का ज्ञान लेना चाहिए कि कैसे वह यमराज से अपने पति की जान बचा लेती है और साथ ही अपने पति की रक्षा करवा लेती है। तो दूसरी ओर माता सीता, जिनसे हमें त्याग व समर्पण का ज्ञान लेना चाहिए। भारतीय नारी का आदर्श है माता सावित्री, माँ सीता और माँ दमयंती। हम यह भी देखते आ रहे हैं कि सदैव से यहाँ नारियों की दुर्बलता की शिक्षा दी जाती है, परंतु अब यह समय नहीं कि नारी दुर्बल रहे। अब यह समय आ गया है कि नारियों को भी सबल बनना होगा, नारियों को जागरूकता बढ़ाना होगा और समाज में आगे चलकर आना होगा। नारियों को आगे बढ़ने के लिए हर एक शिक्षा को सीखना आवश्यक एवं महत्वपूर्ण है। आधुनिक युग में नारियों को आत्मरक्षण के उपायों को भी सीखना चाहिए। समय आने पर उन्हें आदर्श माता भी बनना चाहिए,
ताकि वो स्वामी विवेकानंद जैसे महान व्यक्ति एवं महान औरतों का उत्थान कर सके और हमें हमारे भारत को एक महान भविष्य दे सके। नारी की शिक्षा केवल गृह कार्य से जुड़े ही नहीं, आध्यात्मिक ही नहीं, बल्कि धर्मनिरपेक्ष होनी चाहिए तथा व्यावसायिक शिक्षा होनी चाहिए और साथ ही सबसे महत्वपूर्ण विज्ञान की शिक्षा भी उन्हें प्राप्त होनी चाहिए। यदि हम मनु के शब्दों को पढ़ें तो हमें यह पता चलता है कि नारियों का सम्मान व उनका मर्यादा होना अत्यंत ही अनिवार्य है। ये सबसे महत्वपूर्ण है और हम यह भी जानते हैं कि यह सम्मान नारी को समाज में समानता देने से ही होगा। कोमल है, कमज़ोर नहीं थी, शक्ति का नाम ही नारी है, जब को जीवन देने वाली मौत भी तुझसे हारी है। यदि हम आधुनिक नारियों का उदाहरण दें तो हमें माँ शारदा देवी से प्रेरणा लेनी चाहिए, जिनमें एक आदर्श स्त्री के सारे गुण समाहित हैं। शारदा माता आध्यात्मिक ऊर्जा का भंडार है, तो दूसरी ओर रानी लक्ष्मीबाई, जिन्होंने सहिष्णुता, धर्मनिरपेक्षता का सबक दिया है एवं साथ ही नारी स्वाभिमान पर बल देती है। उनके साहस व दृढ़ निश्चय के कारण ही हमारे देश को आज़ादी की एक पहल मिल सकी है। उन्होंने हमारे देश को आज़ादी दिलवाने की भी पहल की थी। इन सभी से आज की नारी जाति को सीख लेनी चाहिए। हर नारी जाति को साहस बनना चाहिए, साहसी बननी चाहिए। स्वामी जी ने कहा था कि अगर मुझे 500 प्रेरित पुरुष मिले तो मुझे भारत को बदलने में 50 वर्ष जैसे लग सकते हैं, किंतु यदि मुझे 50 प्रेरित महिलाएं मिली तो मुझे भारत को बदलने में केवल कुछ ही समय लगेंगे और भारत ऐसे ही बदल जाएगा और उन्नति के राह पर चलेगा। भारतीय संस्कृति में भी क्या खूब लिखा है, यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता, अर्थात जहाँ नारी की पूजा की जाती है, उसका सम्मान किया जाता है व उसका आदर किया जाता है, वहीं देवताओं का भी वास होता है, वहीं देवी देवता निवास करते हैं। अंततः मैं यही कहना चाहूँगी कि देश को प्रगति की ओर यदि ले जाना है तो नारी का सम्मान व शिक्षा देना अनिवार्य है, नारी को भी आगे बढ़ाना होगा। धन्यवाद आप सभी को एवं श्री श्री रामकृष्ण परमहंस देव, श्री माता शारदा देवी, युग पुरुष स्वामी विवेकानंद के चरण को मेरा साष्टांग नमन और इसी के साथ मैं अपना भाषण यही समाप्त करती हूँ। धन्यवाद। আমি অভিনন্দন জানাই উপস্থিত যারা ছাত্রছাত্রী রয়েছে, বিভিন্ন কলেজ থেকে এসেছো, বিশেষ করে আজকের এই প্রাতঃকালীন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তোমরা যে আশার মনোভাব তৈরি করেছো এবং আশার উদ্যোগ নিয়ে এখানে উপস্থিত হয়েছো, সেজন্য তোমাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। এখানে বলা হলো আমাকে যে ভাষণ দেবেন বা বক্তৃতা দেবেন। বক্তৃতা আমি দিই না, আমি ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করি। তাই আমি মহারাজের কাছে অনুমতি চাইছি যে আমার মতো করে একটু এই বিষয় কেন্দ্রিক, আজকের বিষয় কেন্দ্রিক কিছু আলাপ আলোচনা আমি করব। প্রথমে আচ্ছা, তোমরা এই প্রশ্নোত্তর দেওয়ার মধ্যে চঞ্চল হয়ে পড়ছো না তো? আমার কথা একটু মন দিয়ে শোনো। প্রথমে আমি তোমাদের একটা ছোট্ট গল্প শোনাই, খুব ছোট্ট। এক আমেরিকান বন্ধু, তার একজন ইন্ডিয়ান বন্ধু আছে, দুজনেই আমেরিকায় থাকে। সেই ইন্ডিয়ান বন্ধু আমেরিকার বন্ধুকে একবার তার ভারতবর্ষ দেখতে পাঠিয়েছে, বা সেই বন্ধুটি
ভারতবর্ষ সম্পর্কে অনেক কিছু শুনেছিল, শুনে সে ভারতবর্ষকে দেখার জন্য এসেছিল। দেখেছে, নিজের মতো করে ফিরে গেছে। এবার সেই ভারতীয় বন্ধুটি আমেরিকান বন্ধুটিকে জিজ্ঞেস করলে, কেমন দেখলে ভারতবর্ষ? সে তো উচ্ছ্বসিত, বলছে কি মহান দেশ, কী রকম ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি, তার গৌরবোজ্জ্বল ইতিহাস আমি দেখেছি, আর কি প্রাকৃতিক সম্পদে ভরা এই দেশ, কত সুন্দর, সৌন্দর্যে পরিপূর্ণ, সব কিছু দেখলাম, খুব ভালো লেগেছে। তখন সেই ইন্ডিয়ান বন্ধুটি আমেরিকার বন্ধুটি জিজ্ঞেস করছে, হাউ ডিড ইউ ফাইন্ড ইন্ডিয়ানস? ভারতীয়দের কেমন দেখলে? আমেরিকার বন্ধু একটু আশ্চর্য হয়ে গেল, ভারতীয়? ভারতীয় বলে তো আমি কিছু দেখিনি, ভারতীয় বলে কোনো মানুষ দেখিনি। বলে, সে কি, তুমি ভারতে গেলে ভারতীয় মানুষ দেখলে না? বলে, না, আমি অনেক মানুষের সঙ্গে সম্পর্ক করেছি। আমি কাশ্মীরে গেছি, সেখানে কাশ্মীরের যুবককে জিজ্ঞেস করেছি, তোমার পরিচয় কি? হ্যাঁ, আমি একজন কাশ্মীরি। আমি তোমাদের পশ্চিমের দেশগুলোতে গেছি, রাজ্যগুলোতে গেছি। কেউ বলেছে আমি একজন গুজরাটি ব্রাহ্মণ, কেউ বলেছে আমি দক্ষিণী, এরকম এরকম পরিচয় করেছি। কেউ তো বলল না যে আমি ভারতীয়। আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, এটা তো কেউ আমাকে বলেনি, তা আমি ভারতীয় দেখব কী করে? আশা করি এই গল্পের যে তাৎপর্য, যে অন্তর্নিহিত সূত্রটা রয়েছে, এটা তোমাদের বোঝাতে হবে না। দুঃখের বিষয় এই যে আজ পর্যন্ত এই স্বাধীনতার ৭৫ বর্ষ পার হয়ে এসে, অবশ্য আমরা কেউই হয়তো ৭৫ বর্ষ পার করিনি, কিন্তু দেশের ৭৫ বর্ষ পার হয়ে যাওয়ার পরেও আমাদের মানসিকতা এরকম খণ্ডিত হয়ে রয়েছে, খণ্ড খণ্ড ভাব। সত্যি কথা বলতে কি, ১৫ই আগস্ট এলে আমাদের ভারতীয় সচেতনতা জাগে না। এই স্বাধীনতার যে মনের মধ্যে যে একটা অনুরণন সৃষ্টি করবে, অনুভবের সৃষ্টি করবে, সেই অনুভব কিন্তু অত্যন্ত দুঃখের কথা, অথচ অত্যন্ত বাস্তব কথা যে আমাদের মনের মধ্যে সেরকম জাগে না। আমরা একটা হলিডে বলে তাকে উদযাপন করি, কিন্তু সব দেশে কিন্তু তা নয়। অনেক দেশ আছে, সব দেশের কথা আমি জানি না, অনেক উন্নত দেশ আছে যারা তাদের দেশ সম্পর্কে অত্যন্ত গর্ববোধ করে। যখন দেশের কিছু উন্নয়নমূলক কাজ হয় তখন দেশাত্মবোধে তারা অনুপ্রাণিত হয়। যখন দেশ আঘাতপ্রাপ্ত হয় যে কোনোভাবেই হোক, তখন তারা ব্যথিত হয়, আমার দেশ আঘাতপ্রাপ্ত হয়েছে বলে। এই জন্য আমাদের বলা হয়েছে যে ভারতীয় নারী ও জনগণের উন্নয়ন, এই বিষয়টা নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমাদের দুজন, একজন ভাই একজন বোন, খুব সুন্দর করে, খুব সংক্ষিপ্ত অথচ খুব সুন্দর করে উন্নয়নের বিষয়টা উপস্থাপন করেছে। আচ্ছা, আমি যদি এখন বলি যে কি উন্নয়ন করতে বলেছে, কাদের উন্নয়নের কথা বলেছে, যে বক্তৃতা দিয়েছ সে ছাড়া আর কেউ বলতে পারবে? একটু হাত তুলো তো। ওর বক্তৃতার মধ্যে জনগণের উন্নয়ন বিষয়ে কি বলা হয়েছে? ভেরি গুড, সামওয়ান হ্যাজ রেজড দি হাইস্ট হ্যান্ড।
আচ্ছা, আর কেউ বলবে? সবাইকে বলতে হবে না, কিন্তু হাত তোলো দেখি। হয়তো বলতে হবে না, এই নিশ্চয়তার জন্য সবাই হাত তুলে দেবে, কিন্তু কাকে বলতে হবে সেটা তো অনিশ্চয়। সুতরাং ভেবেচিন্তে হাত তুলবে। বলো, কে বলবে? ও কি বলেছে, তুমি কি বলবে তা নয়, ও কি বলেছে। এর পেছনে একজন হাত তুলেছিল, বলো কোথায়? একটু জোরে বলবে যাতে আমি শুনতে পাই। একটু সামনে এসে বলো, একটু সামনে এসে। হ্যাঁ বলো। বেশ, আমাদের ওই দিকে যদি যাওয়া যায় তাহলে আমাদের যারা ছিল বর্তমান সমাজে আমাদের নারীদের অবহেলিত করা হয়েছে, এই ব্যাপারটা ভেরি গুড, খুব সুন্দর। ঠিক আছে, হয়তো অনেকেই বলবে সাহস করে হাত তুললে না, যাই হোক, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি যে আমি আশা করেছিলাম প্রায় সবাই হাত তুলবে, যে আমি বলতে পারবো শুনেছি। কতটা শুনেছ সে বিষয়ে একটা প্রশ্ন থেকে গেল আমার মনে। এবার আমি বলছি যে জনগণের উন্নয়ন, এই জনগণের উন্নয়ন কে করবে, কারা করবে? Do you think there is someone or somebody or some organization তারা জনগণের কল্যাণ করবে? এটাই তোমাদের কি ধারণা? জনগণের কল্যাণ করবে কে? কেউ বলতে পারবে? আবার তুমি আর একজন বলো, কে? হ্যাঁ, আমরা। জনগণের কল্যাণ জনগণই করবে, আর কেউ নয়। কেউ এসে তোমার কল্যাণ করে দিয়ে যাবে না। এই নারী কল্যাণ হোক, নারী উন্নয়ন হোক, যুব কল্যাণ হোক, যুব উন্নয়ন হোক, সামগ্রিকভাবে জনগণের কল্যাণ হোক, জনগণের উন্নয়ন হোক, এটা করতে হবে আমাদেরই। প্রত্যেককে নিজের চেষ্টায় নিজের উন্নয়ন করতে হবে, কেউ এসে করে দিয়ে যাবে না। হ্যাঁ, অবশ্যই সরকার আছে, কিছু কিছু অর্গানাইজেশন আছে, তার মধ্যে ভারত বিখ্যাত এবং জগৎ বিখ্যাতও বলা যায় রামকৃষ্ণ মিশন। তারা জনগণের কল্যাণ করছে, মানুষকে সাহায্য করছে, মানুষকে জাগাবার চেষ্টা করছে। কিন্তু যতক্ষণ না কোনো এক ব্যক্তি নিজে চেষ্টা করে নিজের উন্নয়ন করার প্রচেষ্টা করে, ততক্ষণ কিন্তু তার উন্নয়ন হয় না। একজন ভিখারি মন্দিরের সামনে বসে আছে, প্রত্যেকে তাকে 10 টাকা 5 টাকা যা হোক করে দান করে দিয়ে যায়, কিন্তু সে ভিখারি থাকে। আর একটা ছোট্ট ঘটনা বলি, মানে সত্যিকারের ঘটনা। একবার এক ভিখারি, কিছুদিন আগে খবরের কাগজে বেরিয়েছিল, এক ভিখারি পশ্চিমবঙ্গে মানে কলকাতার দিকে, সে অসুস্থ বোধ করেছে। তাকে সাহায্য করার জন্য এক ভদ্রলোক হসপিটালে বা কোথাও সেবা কেন্দ্রে নিয়ে যাচ্ছে। তার পোটলা থেকে 1,20,000 টাকা বেরোলো, কিন্তু সে প্রতিদিন ভিক্ষা করত। 1,20,000 টাকা তার পোটলায় বেরিয়েছে। আমার বক্তব্য হচ্ছে, এই 1,20,000 টাকা জমা করেও সে ভিক্ষারিই ছিল। আর আমরাও যদি হাজার সম্পদ, হাজার সাহায্য আমাদের মধ্যে, আমাদের কাছে এসে পৌঁছয়, যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের উন্নতি করার চেষ্টা করব, নিজেরা কিভাবে উন্নতি ঘটাতে পারি এই বিষয়ে ভাবনা করব, কিভাবে আমাদের উন্নয়ন হবে এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব, ততক্ষণ কিন্তু আমাদের উন্নয়ন হওয়া সম্ভব নয়। এইখানেই আমরা বিশেষ করে ভারতীয়রা পিছিয়ে পড়ছি। কেন? একটা কথা আছে, দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল আউটসাইড
The world is beautiful outside when the stability is inside. When the stability is inside. আমাদের মধ্যে যদি স্টেবিলিটি থাকে তাহলেই জগৎ সুন্দর। আর যদি আমাদের মধ্যে স্টেবিলিটি না থাকে তাহলে জগৎকে আমরা নানা দোষপূর্ণভাবে দেখব। এটা হচ্ছে না, এটা এরকম করা উচিত নয়, এরকম করা উচিত ছিল ইত্যাদি নানা রকমভাবে নেগেটিভ আসপেক্টসগুলো আমাদের কাছে প্রতীয়মান হবে, ভেসে উঠবে, উজ্জ্বল হয়ে দাঁড়াবে, যতক্ষণ না আমাদের স্টেবিলিটি উইদিন হয়। আর এই স্টেবিলিটি আসবে কী করে? প্রত্যেকেই তোমরা শুনেছ শিক্ষার কথা বলা হয়েছে, যে শিক্ষাই হচ্ছে, স্বামীজি বলেছেন বারবার শিক্ষার কথা, যে শিক্ষাই একমাত্র উপায় যে জনগণের উন্নয়ন ঘটাতে পারে। কিন্তু তোমরা প্রত্যেকেই শিক্ষিত, কেউ ইঞ্জিনিয়ারিং কলেজ, কেউ থার্ড ইয়ার, কেউ সেকেন্ড ইয়ার, কেউ প্রত্যেকেই শিক্ষিত। শিক্ষিত তো তোমরা প্রত্যেকেই, হ্যাঁ কি না? শিক্ষিত। তোমরা কি উন্নত? প্রত্যেকেই কি উন্নত? হ্যাঁ না বলছি কেন রে? না কেন? যদি উন্নয়নের মূল অর্থ ধরা হয় তাহলে কিন্তু সত্যিই আমরা প্রত্যেকে উন্নত নই। তার কারণ আমাদের মধ্যে সেই স্টেবিলিটি নেই। তার কারণ স্টেবিলিটি নেই কেন? আমাদের মধ্যে ইনস্টেবিলিটি বেশি আছে। উত্থান পতন, ঝড় ঝঞ্ঝা নানা রকমভাবে আমাদের আনস্টেবল করে রাখছে। একটা সমুদ্রের ওপর দিয়ে জাহাজ যাচ্ছে, সেই জাহাজ ঝড়ের মুখে পড়েছে, উথাল পাতাল হচ্ছে। দক্ষ নাবিক সে কিন্তু জাহাজটাকে খুব ধরে রেখেছে, যতই উথাল পাতাল হোক সে কিন্তু জাহাজটাকে ডুবে যেতে দিচ্ছে না, এগিয়ে নিয়ে যাচ্ছে ঝড়ের মধ্যে দিয়ে। কন্ট্রোলটা তার হাতে। আমরা উন্নত নই এই কারণে যে আমাদের নিজেদের কন্ট্রোল আমাদের হাতে নেই। আমরা যা করতে চাই তা করতে পারি না, যা করতে ইচ্ছা করি তার বিপরীত কার্য করি, অথবা অন্য কিছু করে ফেলি, কেননা আমাদের মধ্যে সেই স্টেবিলিটি নেই। এই স্টেবিলিটি আসে কী করে? যদি উন্নয়ন করতে হয় তোমাকে প্রত্যেককে নিজেকে চেষ্টা করতে হবে, আর যদি উন্নয়ন করতে হয় তোমাকে নিজেকে স্টেবল হতে হবে। আর স্টেবল হতে গেলে দেয়ার আর সাম স্টেপস। শিক্ষার কথা বলা হলো, অর্জন করছো, যে স্বামীজি বলেছিলেন যে সেই শিক্ষার কথা, সেই শিক্ষা যথার্থ যেটি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে শেখাবে, নিজের পায়ে দাঁড়াতে শেখাবে। নিজের পায়ে দাঁড়ানো মানেটা কি? যে একটা চাকরি করব এবং পরবর্তী জীবনে নিশ্চিত আর্থিক সমৃদ্ধি নিয়ে আমরা জীবনযাপন করব, এটাই কি নিজের পায়ে দাঁড়ানোর মতো? তা নয়। নিজের পায়ে দাঁড়াতে গেলে আমাদের কয়েকটা বিষয় মেনে চলতে হবে, কয়েকটা গুণ অর্জন করতে হবে। এই স্বাধীনতার ৭৫ বছর দিবসে আজকে যেটা আমাদের অভাব, আমাদের প্রত্যেকের মধ্যেই অভাব, জাতীয়তাবোধ। স্বামীজি বারবার চেয়েছিলেন জাতীয়তাবোধ। জাতীয়তাবোধ মানেটা কি? কেউ বলতে পারবে জাতীয়তাবোধ বলতে কি বোঝায়? কেউ বলবে? একটু সাহস করো না, একটু সাহস করো। তুমি বলতে পারবে আমি জানি, একটু সাহস করো। তোমরা দেখছো তোমরা শিক্ষিত কিন্তু তোমরা উন্নত নও। দোষ দিচ্ছি না, এটা তোমাদের নয় আমাদেরও, একই দোষে দুষ্কর। হ্যাঁ শুনে
বলো তো জাতীয়তাবোধ বলতে কি বোঝায়? বলে ফেলো ওখান থেকে বলো, আমরা শুনে নেব। জোরে বলো একটু। কি বলছে? নিজের জাতির প্রতি একাত্ম। নিজের জাতির প্রতি একাত্ম, এটা হচ্ছে এর ব্যাকরণগত অর্থ হয়ে গেল, হ্যাঁ, আবিধানিক অর্থ হয়ে গেল নিজের জাতির প্রতি একাত্ম। সেটা হবে কি করে? তুমি আজকে চাইলেই আমি কাল আজ 15ই মে না 15ই মে, আমি 16ই মে থেকে আমি জাতীয়তাবোধে একাত্ম হয়ে যাব, হবে সম্ভব? না, সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বসো, থ্যাংক ইউ, তুমি একটা কিছু বলেছো। স্বামীজি যেটা ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে আমাদের এই যে আমেরিকার ভদ্রলোকের কথা শুনলে যে বলেছিল ভারতের এরকম ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি, এই বীর রাজাদের সংস্কৃতি, এই মহান ত্যাগীদের সংস্কৃতি ভারতবর্ষে রয়েছে, এই সংস্কৃতি আমার জানতে হবে, আমাদের অতীতকে জানতে হবে। সে আমেরিকার ভদ্রলোক বলেছে সেই জন্যে আমরা ভাবছি যে এটা সত্যি, কিন্তু আমাদের দেশে এত সংস্কৃত উজ্জ্বল সংস্কৃতির ঐতিহ্য রয়েছে, সেটা আমরা অনেকেই জানি না। এই সংস্কৃতিকে আমাদের জানতে হবে, তবে গিয়ে আমাদের একটা ভেতর থেকে দেশপ্রেম জাগবে। স্বামীজি আরও বলেছেন শুধু অতীতকে নিয়ে থাকলে তো চলবে না, ভারতের অতীতে এই হয়েছিল সেই হয়েছিল, এত বীর গাথা, এত ত্যাগী সন্ন্যাসী, এত শঙ্করাচার্য, অমুক তমুক, এবং আরও রাজারা যুদ্ধ করেছিল, আত্মবলিদান দিয়েছিল। শুধু এটুকু জানলে তো হবে না, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, জনগণের কল্যাণ করে এগিয়ে নিয়ে যেতে হবে। তখন আমাদের কি করতে হবে? শিক্ষার আরেকটা দিক, আমাদের বেস্ট অফ এডুকেশনকে গ্রহণ করতে হবে। যেখানে যে দেশে যে বিষয়ে উন্নত শিক্ষার পরিচয় কিছু আছে, সেই জিনিসগুলো আমাদের গ্রহণ করতে হবে। কোথাও যদি দেখি যে বিজ্ঞান উন্নত, সেখান থেকে আমাদের বিজ্ঞানকে গ্রহণ করতে হবে। কোথাও অন্য বিষয়ে যদি দেখি উন্নত, সেই বিষয়ে আমাদের গ্রহণ করতে হবে। জাপানে তাদের কর্মদক্ষতা, আমাদের সেই কর্মদক্ষতা গ্রহণ করতে হবে। আমেরিকা, অন্যান্য দেশ যারা বিজ্ঞানে টেকনোলজিতে উন্নত, তাদের টেকনোলজিকে আমাদের গ্রহণ করতে হবে। যে দেশে মানুষ অত্যন্ত সহনশীল এবং ভ্রাতৃপ্রেমে আবদ্ধ আছে, দেশপ্রেমে উদ্বুদ্ধ আছে, তাদের সেই বীরত্ব, তাদের সেই ত্যাগ, তাদের সেই মানসিকতা আমাদের গ্রহণ করতে হবে। কিন্তু স্বামীজি আর একটা বিষয় ভালো করে সচেতন করে দিয়ে গেছেন, এই পরানুপরতা, এইখানে একটু আগে পড়লে, এই পরানুপরতা নয়, ওদের অনুকরণ নয়, ওদের জ্ঞানটাকে আমরা গ্রহণ করে আমাদের মতো করে আমরা বড় করব। এই আমাদের মতো করে বড় করা মানে হচ্ছে আমাদের এই সংস্কৃতির আধারে আমাদের বড় করতে হবে। না হলে কি হবে? একটা বিরাট গ্যাপ হয়ে যাবে, যেটা এখন বর্তমানে রয়েছে, গ্যাপ হয়ে গেছে। কি গ্যাপ? না, আমরা বিজ্ঞানে উন্নত হয়েছি, অবশ্যই হয়েছি, কিন্তু আমরা আধ্যাত্মিকতা থেকে যেন দূরে সরে যাচ্ছি। এই কেন বলছি? আমি গ্যারান্টি দিয়ে বলছি যে যতজন এখানে বসে আছে প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে
এতক্ষণে যা অনুষ্ঠান হলো শোনো। তোমাদের মধ্যে নানা রকম চিন্তা আসছে যাচ্ছে, খুব স্বাভাবিক। স্বামীজি বারবার বলেছেন যে আমরা নানা রকম শিক্ষা দিয়ে থাকি, কিন্তু যে শিক্ষা প্রকৃতভাবে দিলে মানুষ নিজের উন্নতি করতে পারবে সেই শিক্ষাটা আমরা কখনোই দিই না, না স্কুলে, না এডুকেশন ইনস্টিটিউটে, না বাড়িতে, না অন্য কোনো জায়গায়। সেটা হচ্ছে মনের কন্ট্রোল। আমি গতকাল দেখলাম এখানে একটা গদাধর অভ্যুদয় প্রকল্প চলে। গদাধর মানে শ্রীরামকৃষ্ণের বাল্যকালের নাম। সেখানে প্রতিদিন বেশ কিছু ছাত্রছাত্রী আসে স্কুলে, তোমাদের ভাই বোন, তারা এসে প্রার্থনা করে, এই স্বদেশ মন্ত্র একটা পাঠ করে এবং তারপরে সব নিজের জায়গায় বসে ধ্যান করে। অভ্যাস করানো হচ্ছে ধ্যানের মাধ্যমে একাগ্রতা। সেই একাগ্রতা যদি তোমাদের না হয় তাহলে তো কখনো তোমরা ইনসাইড স্টেবল হতে পারবে না, কখনো হবে না। আর তার ফলে তোমরা যদি পার্থিব জগতেও উন্নত হতে চাও, উন্নয়ন করতে চাও, তাহলেও কিন্তু যতটা তোমরা প্রত্যাশা করছো ততটা তোমরা উন্নয়ন করতে পারবে না। The mind control is very, very, very much essential to build yourself. বুঝতে পেরেছো আমার কথাটা? হ্যাঁ বলো তো, সবাই বুঝেছো কি বললাম? মাইন্ড কন্ট্রোল ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। কিন্তু এইটা কেউই করো না, কেউ করো না তোমরা। অথচ তোমরা ভাবছো যে তোমরা জীবনে একটা বিরাট কিছু উন্নতি করবে। হতে পারো তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে সাকসেসফুল হয়ে একটা ভালো চাকরি করবে, কিন্তু তোমাদের আত্মবিশ্বাস গড়ে উঠবে না। তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারো যেটা তুমি চাও না। এই আত্মবিশ্বাস যদি না হয় তাহলে তোমাদের সাহস আসবে না, তোমাদের প্রত্যয় আসবে না, আত্মপ্রত্যয় আসবে না। যে প্রত্যয় নিয়ে তোমরা এগোবে যে আমি এই জিনিস, আমি এইটা জানি, এটা সত্য বলে জানি, এটা নৈতিক বলে জানি, এটাকে আমি মানি, আই উইল আনটু দ্য এন্ড, আই উইল ফলো দিস, আই উইল ওবে দিস, আই উইল পারফর্ম দিস। এই আত্মবিশ্বাস তোমাদের আসবে না। ঝোড়ো বাতাসের মতো আজকে বলল এই চল 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 চল, তুমিও চলে গেলে। তোমার কিছু অসুবিধে, তোমার পছন্দ অপছন্দ কেউ গ্রাহ্য করছে না। সামওয়ান ইজ দেয়ার টু হ্যান্ডেল ইউ। অন্য কেউ তোমাকে প্রভাবিত করে নেই। যার মাইন্ডে একটু বেশি শক্তি আছে সে তোমাকে ওভার পাওয়ার করে ফেলবে। তোমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বা ব্যক্তিগত সত্তার কোনো মূল্য থাকছে না। 5 জনে বলল, তুমিও চলে গেলে। আমি একটি ছেলেকে জানি, মহারাজ আমি এইভাবে বললে আপনার আপত্তি হচ্ছে না? আমি এইরকমভাবেই বলে থাকি সাধারণত, ঠিক বক্তৃতা দিই না। এনি হাউ, আমি একটি ছেলেকে জানি, সে এখন দিল্লিতে সায়েন্টিস্ট। তাকে খুব ছোটোবেলা থেকে আমি চিনি। সে কল্যাণী ইউনিভার্সিটিতে পড়তো, হস্টেলে থাকতো। তার পরীক্ষা হয়ে গেছে, আমি একবার তার সঙ্গে দেখা করতে গেলাম। দেখছি হোস্টেল ফাঁকা, একটা বিরাট হোস্টেল, একবারে পুরো ফাঁকা, কেউ নেই। আমি তো বন্ধুবান্ধবরা কোথায় গেছে? বলে আজকে পরীক্ষা শেষ হয়েছে, ও যে যার মতো ঘুরে চলে গেছে। তুই কি করলি এতক্ষণ ধরে? বলে আমি যে টপ ওই ছাদের ওপর একটা জলের ট্যাঙ্ক আছে, সেখানে বসে আমি ঘন্টাখানেক ধ্যান করলাম। সেই ছেলেটা এখন সায়েন্টিস্ট। তার যদি নৈতিক চরিত্রের কথা বলি তোমরা আশ্চর্য হয়ে যাবে, কিন্তু দিস ইজ নট দ্য টাইম টু ওর কথা বলার কোনো টাইম নয়। কিন্তু আমি বোঝাতে চাইছি তার যে নৈতিক চরিত্র, সে বিরাট একটা অফিসে কাজ করে, সায়েন্টিফিক ডিপার্টমেন্টে, টেকনোলজি সায়েন্টিফিক,
সমস্ত অফিসার আমি নিজে লক্ষ্য করেছি, তার সেই অফিসেও আমি গেছি, তার বড় অফিসার, তার সহকর্মী প্রত্যেকে তাকে প্রশংসা করছে, তার মানে মরালিটিকে তারা অত্যন্ত জোর দিচ্ছে। একটা পুরো অফিস তার সেই আত্মবিশ্বাস আছে যে আমি যেটা সঠিকভাবে যে বলে জেনেছি আমি এটাকেই ফলো করব, আই উইল স্টিক টু দ্যাট। এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে কজনের আছে? এই আত্মবিশ্বাস নেই বলেই আমরা ইনস্টেবল, আর তার জন্য বাইরের জগৎকে আমরা সেরকমভাবে সুন্দরভাবে দেখতে পাচ্ছি না। বাইরের জগৎ সেরকমভাবে সুন্দর হচ্ছে না, কারণ তুমি দেখছো আউটসাইডে গোলমাল, আরেকজন দেখছে আউটসাইডে গোলমাল, তুমি আরেকজনকে দেখছো গোলমাল, সে তোমাকে দেখছে গোলমাল, পারস্পরিক গোলমালের মধ্যেই কেটে যাচ্ছে। কিন্তু জনগণের কল্যাণ করতে গেলে তোমাদের নিজেদের কল্যাণ করতে হবে, নিজেদের উন্নত করতে হবে, সর্ববিষয়ে উন্নত করতে হবে। সর্ববিষয় উন্নত হচ্ছে আমাদের এক্সিস্টেন্স তো তিনটে জিনিস নিয়ে আছে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা মেন্টাল, একটা ইন্টেলেকচুয়াল। ফিজিক্যালি তোমরা জিমে গিয়ে কসরত করে উন্নত হতে পারো, হও, কিন্তু ইন্টেলেকচুয়াল তোমরা নানা বিষয়ে জ্ঞান অর্জন করে ইন্টেলেকচুয়াল হতে পারো, দ্যাট ইজ অলসো পসিবল। কিন্তু আনলেস অ্যান্ড আনটিল ইউ আর স্ট্রং ইন মাইন্ড, ততক্ষণ তোমার সেই আত্মপ্রত্যয় জাগবে না, তোমাকে বিট্রে করবে, ইন্টেলেক্ট তোমাকে বিট্রে করবে। দেখছো না সমাজে যে কীরকমভাবে নানা রকম জালিয়াতি, চুরি, চামারি, অনৈতিকতা এসব হচ্ছে। তারা কি শিক্ষিত নয়? তারা কি উচ্চ পদে আসীন নয়? কিন্তু তা সত্ত্বেও আমরা সেগুলো যেন মেনে নিচ্ছি, ধরে নিচ্ছি, ওরকমভাবে যেন হবে। আমাদের এই ফেজকে সরে যেতে হবে, দূরে সরতে হবে, এবং সেই জন্য তোমাদের প্রত্যেককে সচেষ্টভাবে এই তিনটে বিষয়ে, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল, এই তিনটে বিষয়কেই গুরুত্ব দিয়ে উন্নত করতে হবে। তবেই তোমরা নিজেকে উন্নত করতে পারবে, তবেই তোমরা সমাজকে উন্নত করতে পারবে, এবং বৃহত্তর পেরিফেরিতে তখন একটা দেশ উন্নত হবে, একটা জাতি উন্নত হবে। জনগণের কল্যাণ বলতে এটাই বুঝি। যদি তোমরা আরও বিস্তারিতভাবে জানতে চাও, স্বামীজিকে পড়ো, স্বামীজিকে জানো, স্বামীজিকে বোঝবার চেষ্টা করো। স্বামীজি যে কথা বলেছিলেন নারী শিক্ষার কথা, আজকে হয়তো অতটা প্রাসঙ্গিক নয়, কিন্তু তার মূল জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। যে নারীরা নিজেদের ভবিষ্যৎকে নিজেরাই গড়ে তুলবে, তাদের সেই স্বাধীনতা দরকার, তাদের নিজেদের সেই দৃঢ়তা দরকার। কদিন আগে একটি খবরের কাগজে উদাহরণ দেখলাম, একটি অল্প বয়সী মেয়েকে বাড়ি থেকে তার বিবাহ দিয়েছে, নাবালিকা, সে চলে গেছে পুলিশের কাছে যে আমি ওইটাকে যাব না, ওই বিবাহ আমি পড়াশোনা করব। পুলিশ থেকে এসে তাকে, এই যে দৃঢ়তা একটা নাবালিকা মেয়ের মধ্যে এলো কী করে? সে চিন্তা ভাবনা করেছে তার উন্নতি কিসে হবে, সে চিন্তা ভাবনা করেছে, তার মধ্যে সেই দৃঢ়তা এসছে, তার মধ্যে সেই আত্মপ্রত্যয় এসছে। এই জিনিসটা সকলের মধ্যে জাগতে হবে, তবেই তো নারী কল্যাণ হবে। আমরা উপর থেকে কিছু নিয়ম করে দেবো, কিছু ফর্মুলা বলে দেবো, সেই ফর্মুলা তোমরা যদি না মানো, অ্যাপ্লাই না করো, তাহলে তো উন্নতি হবে না। জনগণের কল্যাণ, জনগণ হচ্ছে তোমরা। ওই যে বললে দলিত বা অবহেলিত, নিপীড়িত, ঠিক সেই রকম নিপীড়ন মানে অবদলন এখন ভারতবর্ষে হচ্ছে না, অবশ্যই হচ্ছে না। যদিও কোনো কোনো সেক্টরে কিছু কিছু
ঘটনা ঘটে থাকে, কিন্তু ওভারঅল ইন জেনারেল সেরকমভাবে নিপীড়ন, সেই রকমভাবে অবদলন, সেরকমভাবে উপেক্ষা আজকাল সেরকম হচ্ছে না। কিন্তু স্বামীজি যেটা চেয়েছিলেন যে কোনো সংস্কার ভেতর থেকে আসতে হবে, কোনো আইন করে সমাজ ব্যবস্থায় আইন করে দেবে এবং তোমাদের সমাজ উন্নয়ন হয়ে যাবে, এরকম হবে না। আর দলিত উন্নয়ন বা অবদলিত মানুষকে উন্নয়ন, যারা নিপীড়িত মানুষকে উন্নয়ন করতে করতে কি হবে? তাহলে ব্রাহ্মণ বা অন্যান্য উঁচু জাতির লোককে কি নিচে নামতে হবে? তা তো নয়, সবাইকে একসঙ্গে উন্নত হতে হবে, তবেই তো দেশ উন্নত হবে। যারা অনুন্নত, আমরা এত লেকচার দেবো, এত কি পাশের ভিখারি বা পাশের দুঃখী মানুষের হাতে কি সাহায্য এগিয়ে দিতে পারবো না? আমরা তার দিকে তাকাই না। ওই যে বলা হলো ত্যাগ ও সেবা দুটো ওতপ্রোতভাবে জড়িত। ত্যাগ আর সেবা দুটো আলাদা নয়। যখনই তুমি সেবা করতে যাবে তখনই তোমার থেকে কিছু ত্যাগ করতে হবে, তবেই তো উন্নতি হবে। আমি উন্নত, আমার ভাইয়ের, ভারতবাসী আমার ভাই, তার দিকেও আমার সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এসো আমরা সকলেই উন্নত হই। এই যে মনোভাব, এই মনোভাব তখনই তৈরি হবে যখন তুমি নিজেকে স্টেবল করবে, নিজেকে উন্নত করবে, এবং এইভাবে উন্নত করবে। 4 তলা বাড়ি, 5 তলা বাড়ি করে নয়, একটা বিরাট গাড়ি টাড়ি হবে, পয়সাওয়ালা একজন ব্যক্তি হবে। সমাজে এখন আমি শুনেছি, আমার তো অনেক আছে, তোমরা সবাই জানো, আমাকে বলেছে যে বর্তমানে যে চিকিৎসা ব্যবস্থা চলছে, তো নিদারুণ একটা কালো চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। উদাহরণ দিলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। আমি শুনেছি, জেনেছি, ব্যক্তিগত প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার আছে। কেন? তারা শিক্ষিত, তারা ডাক্তার, তারা এত পয়সা খরচ করে এত হয়েছে, উন্নত হয়েছে, কিন্তু তাদের মধ্যে সেই সংস্কৃতি বা সেই সংস্কার তৈরি হয়নি, যার জন্য আমাদের সমাজ সেরকমভাবে উন্নত হয়েছে আমরা দাবি করতে পারি না। এই জন্যে প্রত্যেকে নৈতিকভাবে, এই যে আধ্যাত্মিকতার দিক থেকে উন্নত হতে হবে এরকম কথা তোমরা শুনলে, আধ্যাত্মিকতা উন্নত অনেক দূরের কথা, অনেক সূক্ষ্ম কথা, অনেক বিস্তৃত কথা, অনেক গভীরের কথা। কিন্তু প্রথমে আমাদের নৈতিক চরিত্রকে উন্নত হতে হবে, আমাদের ব্যবহারিক দিকটা উন্নত হতে হবে, উন্নত করতে হবে, তবে গিয়ে আমরা এক ধাপ এগোবো উন্নয়নের দিকে। এবং আমি এগোলে আমার পাশাপাশি আরও 4 জন উন্নত হবে এবং এইভাবে ছড়িয়ে যেতে থাকবে। দেখো না, একটা পুকুরের মধ্যে একটা ঢিল ফেললে কী হয়, একটা বৃত্ত তৈরি হয়ে যায় না? শেষ পর্যন্ত পার পর্যন্ত সেটা চলে যায়। এই কেন্দ্র তুমি 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 প্রত্যেকে যে যার এরিয়ার মধ্যে, এই আজকের এই একটা ঢিল আমাদের এখান থেকে ফেলে দেওয়া হচ্ছে তোমাদের মধ্যে, সেইখান থেকে বৃত্ত তৈরি হবে, বৃত্ত হতে হতে অন্তত কুচবিহার জেলা সেটা উন্নত হবে, এই আশা করে আমি আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তোমাদের সঙ্গে কবে শেয়ার করব? এই একজন এই বাচ্চা মেয়েটা পাঠ করে গেল স্বামীজির থেকে, যদি ভারত থেকে আধ্যাত্মিকতা চলে যায় তাহলে আমাদের এই ভারতবর্ষ আগামী 300 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আর সমস্ত পৃথিবী থেকে আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যাবে, আর যত কিছু ভালোবাসা
যত কিছু পরের প্রতি সহানুভূতি, নিঃস্বার্থপরতা, যত কিছু সমাজের সুন্দর দিকগুলো, মানুষের হৃদয়ের যে সুন্দর দিকগুলো আছে সেগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে। মানুষের মধ্যে এই প্রেমের প্রভাব, এই নিঃস্বার্থপরতা, এই পবিত্রতা থাকবে না। স্বামীজি বলছেন, তারপরে বলছেন, এটা কি কখনো হবে? তার মানে এটা না হওয়ার সম্ভাবনা বেশি এবং এটা হবে না। কিন্তু এটার মাধ্যমে আর একটা ইঙ্গিত স্বামীজি যেটা আমাদের কাছে দিলেন, সেটা হলো ভারতের একটা কর্তব্য আছে। আমরা এই পৃথিবীতে প্রেম, পবিত্রতা, নিঃস্বার্থপরতা এবং সকলের প্রতি সহানুভূতি, এটা আমরা পৃথিবীকে দান করি। এটা আমাদের ধর্ম থেকে পাওয়া। তোমরা হয়তো পড়েছ, নিবেদিতা যখন প্রথম ভারতে আসেন এবং যখন তার প্রথম বক্তৃতা তাকে দিতে হয় কলকাতাতে, তখন নিবেদিতা একটা সুন্দর কথা বলেছিলেন। নিবেদিতা বিদেশিনী, তখন ইংরেজ রাজত্ব চলছে। নিবেদিতা প্ল্যাটফর্মে উঠে, যেখানে স্বামীজি নিজে ইন্ট্রোডিউস করছেন নিবেদিতাকে, কত সম্মানের ব্যাপার ছিল। স্বামীজি নিজে ইন্ট্রোডিউস করলেন নিবেদিতাকে। আর নিবেদিতা একজন বিদেশিনী, তিনি উঠে ভারতবাসীর কাছে ভারতের বার্তা দেবেন। বড় বড় গণ্যমান্য শিক্ষিত তখনকার দিনের অহংকারী অনেক ব্যক্তি সেখানে বসেছিলেন, যাদের মনে একটা তুচ্ছ তাচ্ছিল্য ভাব ছিল যে এ আবার আমাদের ধর্ম সম্বন্ধে কী বলবে, এ কি জানে, এরকম একটা ভাব ছিল। নিবেদিতা উঠে দাঁড়িয়ে কয়েকটি শব্দ যে বললেন, তাতে বলছেন, আমি আপনাদের কাছে আমার অন্তর থেকে শ্রদ্ধা, আমার অন্তর থেকে প্রেম এবং আমার অন্তর থেকে আমার সম্পূর্ণ শরণাগতি আপনাদেরকে নিবেদন করতে এসেছি। যে হাজার হাজার বছরের সহিষ্ণুতা, ত্যাগ এবং ভালোবাসা নিয়ে এই মহান সভ্যতাকে আপনারা ধরে রেখেছেন, প্রত্যেকটা কথা শোনার মতো। কি বলছেন? যে সভ্যতা হাজার হাজার বছর ধরে, বৈদিক সভ্যতা, তিনি বৈদিক সভ্যতার কথা বলছেন, হাজার হাজার বছর ধরে এই সমস্ত পৃথিবীতে এই সমস্ত জিনিসগুলো প্রচার করার জন্যে আছে। আমি তার কাছে শ্রদ্ধা অবনত চিত্তে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি। এটা অদ্ভুত জিনিস, কি অদ্ভুত, মানে একটু আশ্চর্য এবং কি দুঃখের, কি লজ্জাকর ব্যাপার যে একজন বিদেশিনী তিনি স্বামীজির কাছ থেকে কি এমন পেলেন যেটা তিনি ভারতকে এত শ্রদ্ধা জানাচ্ছেন, ভারতের সংস্কৃতিকে সমস্ত সংস্কৃতির ওপরে রাখছেন। আর আমরা ভারতীয় হয়ে আমরা তাকে, সেই সংস্কৃতিকে, সেই সভ্যতাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি। See the audacity of us. একবার নিজেরা ভেবে দেখবে তো যে আমরা কত অজ্ঞ, আমাদের কত ঔদ্ধত্য। আমরা কি করে এটা ভাবতে পারি যে আমাদের এই ভারত তুচ্ছ তাচ্ছিল্যর দেশ? আমাদের ভারত মহান। স্বামীজি বলছেন, স্বামীজিকে প্রশ্ন করেছেন
যে আপনি যখন ভারত থেকে আমেরিকা যান, পরে এই 4 বছর কেটে গেছে, এখন আপনি পৃথিবীতে একজন বিখ্যাত ব্যক্তি। এখন আপনার কাছে ভারতবর্ষ কি মনে হয়? এবং তোমরা সকলে সেই উত্তরটা জানো। স্বামীজি বলছেন, আমি যখন আমেরিকায় যাই তার আগে ভারত আমার কাছে পুণ্যভূমি ছিল, হোলি ল্যান্ড, পুণ্যভূমি। আর এখন আমি এই পাশ্চাত্যের ভোগ বিলাসের দেশ থেকে ফিরে এসে এখন আমি বলছি ভারতের প্রত্যেকটি ধূলিকণা অতি পবিত্র। আমরা কি সেটা মনে করতে পারি? ডু উই ফিল লাইক দ্যাট? ডু উই আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমাদেরকে এটা অনুভব করতে হবে, আমাদের ভেতরে এই ভাবটা আনতে হবে। আমাদের দেশ কোনো অংশে কম নয়। যে আমাদের দেশকে, আমাদের সভ্যতাকে যে ছোট করার চেষ্টা করবে, আমরা তাকে তাদের ভাষায় উত্তর দিতে পারি। এই আত্মসম্মান বোধ আমাদের মধ্যে জাগা উচিত। আজকে স্বাধীনতার পরে 75 বছর, অ্যান্ড উই আর নট বোল্ড এনাফ টু সে দ্যাট উই আর হিন্দুজ, উই আর ভারতীয়। এটা তো ঠিক না, স্বামীজি চাইছেন না। এইবার আমরা স্বামীজিকে কীভাবে দেখছি? সমস্ত পৃথিবী স্বামীজিকে নিয়ে মেতে উঠেছে, স্বামীজিকে এক স্বরেতে স্বামীজিকে সম্মান জানাচ্ছে। আমরা ভারতীয়রা পেছনে থাকব? বিশেষ করে আমরা বাঙালিরা পেছনে থাকব? সুতরাং আমাদের মধ্যে এই আত্মসম্মান বোধটা জাগাতে হবে, জাতীয়তা বোধটা জাগাতে হবে। আমাদের দেশ, আমাদের সমাজ কোনো সাধারণ নয়, অতি পবিত্র, অতি সম্মানের। এবং এইভাবে আমাদের নিজেদেরকে গঠন করতে হবে। নিজের দেশকে ভালোবাসা কোনো পাপ নয়, নিজেকে ভারতীয় বলা কোনো অন্যায় নয়। সেই হিসেবে নিজেকে চলতে হবে। নিজের প্রত্যেকটা ব্যবহারের মধ্যে এই আত্মগরিমা ফুটে উঠবে। ওই একটা প্রশ্ন কে করেছিল, মহারাজ উত্তর দিয়েছেন অতি সুন্দর, কে স্পিরিচুয়ালিটি করে, মানে ধর্ম জীবন যাপন করে কি করে সমস্যা, দৈনন্দিন সমস্যার সমাধান হয়? ইয়েস, ঠিক। ওই ধার্মিক হয়ে গেলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? যদি এইটা মিন করে থাকে সমস্যা সমাধান, তার মানে ধর্ম আটকে রেখেছে, এটা কি হয় কখনো? এটা কি হয়েছে কখনো? হ্যাঁ, হয়ে যাবে। স্বামীজি বলছেন কি, যে ধর্ম বিধবার চোখের অশ্রু মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুদিতের মুখে দুটো খাবার তুলে দিতে পারে না, আমি সেই ধর্মে বিশ্বাস করি না। বলছেন তো স্বামীজির কথা? তো তাহলে ধর্ম কি করে বিধবার চোখের জল মোছাবে? ধর্ম কি করে ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেবে? নো, নট এট অল। ধর্ম দেবে না, কিন্তু ধার্মিক হলে আমার ভেতরে এই শ্রদ্ধা জাগবে, আমার ভেতরে এই আত্মপ্রত্যয় জাগবে, আমাদের যে আদর্শ সেই আদর্শের প্রতি বিশ্বাস আসবে, যে আমাদের আদর্শ হলো সেবা। যদি আমরা জানতে পারি, যদি আমরা অনুভব করতে পারি, যদি আমরা ধার্মিক হই, তাহলে আমরা প্রত্যেকে অনুভব করব উই আর ইনফিনিট, উই আর আত্মন, উই আর গড।
not even মানে bit of less of it. No, we are Atman. যদি আমরা নিজেদেরকে আত্মা বলে ভাবতে পারি, see the power comes, see the strength comes. নিজেদের ভেতরে কত সাহস, কত শক্তি জেগে উঠবে দেখো একবার, ভেবে করে দেখো একবার, এবং তখনই সেবার মনোভাবটা জেগে উঠবে, তখনই নেক্সট ডোর নেবারকে সাহায্য করতে ইচ্ছা করবে। সুতরাং প্রত্যক্ষভাবে ধর্ম কিভাবে মানুষকে প্ররোচিত করে, ধর্ম কি করে সমাজের দুঃখ দূর করতে পারে, ধর্ম কি করে আমাদেরকে নিজেদের পায়ে প্রতিষ্ঠিত করতে পারে, এইটা দেখিয়ে দিচ্ছেন স্বামীজি। So first we have to believe that we are Atman, infinite power in it. আমাদের ভেতরে অনন্ত শক্তি আছে, সেই অনন্ত শক্তির প্রয়োগ করতে হবে। যখনই আমি নিজেকে ভাবব, তখনই আমি দেখব যে আমার পাশাপাশি যারা আছে তাদেরকে এই ভাবনাতে উদ্বুদ্ধ করতে হবে, তাদের সেবা করতে হবে। হোয়াট এভার ক্যাপাসিটি আই হ্যাভ, হোয়াট এভার স্ট্রেংথ আই হ্যাভ, আমি ওই সীমিত শক্তি নিয়ে, সীমিত চিন্তা নিয়ে আমি তার সাহায্য করতে এগিয়ে যাব, এইটা দরকার। তাহলে ধর্ম প্রত্যক্ষভাবে, স্পিরিচুয়ালিটি প্রত্যক্ষভাবে মানুষের দুঃখ দূর করতে পারে। বুদ্ধ, ভগবান বুদ্ধ যে সমাজে এসেছিলেন সেখানে দুঃখ ছিল না, সেখানে কষ্ট ছিল না, তিনি তাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি তার নিজের জীবন দান করেছিলেন তাদের জন্য। সুতরাং আমাদের ইতিহাস বলছে যে এটা সম্ভব। সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ না করে আমাদের কাজে লেগে যেতে হবে। আর কাজ করবে কারা? কাজ করবে এই যুবক যুবতীরা, এই শিক্ষিত যুবক যুবতীরা, যারা এই সমাজের মেরুদণ্ড, যারা এই সমাজের ভবিষ্যৎ। এরাই সমাজকে ঠিক ঠিক রাস্তায় চালাবে, এরাই ঠিক ঠিক রাস্তা দেখাবে। ত্যাগ ও সেবার আদর্শ এরাই ঠিক ঠিক দেখাতে পারবে। এরা নিজেরা প্রতিষ্ঠিত হবে এবং এরা নিজেরা দেশকে চালিত করবে। এদের মধ্যেই ভবিষ্যৎ ভারত লুকিয়ে আছে। সুতরাং আমাদের সম্মিলিত চেষ্টায় এটা হতে পারে, অসম্ভব কিছু নয়। নিরাশ হলে হবে না, নিরাশ হলে কোনো কাজ হয় না। হ্যাঁ, আমাদের মধ্যে অতটা সামর্থ্য নেই, হ্যাঁ আমাদের মধ্যে হয়তো অতটা শক্তি আমাদের মধ্যে এখনও অর্জন করতে পারিনি, কিন্তু তার মানে এই নয় যে আমরা পারব না। আমরা পারব, আমাদের এটা চেষ্টা করতেই হবে। আর আমাদের এই যে আজকে যে এই যুব সম্মেলন, ভারতের ৭৫ বছর পূর্তি উৎসব এবং আজাদি কা অমৃত মহোৎসব, এই যে যুব সম্মেলন আয়োজন করা হয়েছে, এর উদ্দেশ্য হলো এই একটাই, যথার্থ ভারতীয় নাগরিক তৈরি করা। দেশের হিত চিন্তা করে, দেশের কথা ভেবে আমাদের দেশকে এগিয়ে যেতে সাহায্য করা, এটাই আমাদের উচিত হবে। স্বামীজি এটাই চেয়েছেন আমাদের কাছ থেকে। তো আমার মনে হচ্ছে আমার বক্তব্য শেষ হয়েছে। এখন এরপরে মহারাজ বলবেন কি হবে। তো ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।